শোনো শোনো শোনো, আগামীকাল রাজকন্যার জন্মদিন। রাজামশাই বনের সকল প্রজাদের নিমন্ত্রণ করেছে, তাই বনের সবাইকে আগামীকাল রাজদরবারে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো। শোনো শোনো শোনো। জন্মদিন আবার কি রে পাজল? আমি তো কিছুই বুঝতে পারছি না। জন্মদিন মানে তোর যেদিন জন্ম হয়েছে ধনী পাখিরা জন্মদিনে কেক কাটে আর অনেক পাখিদের নিমন্ত্রণ করে জন্মদিন পালন করে, বুঝেছিস? কাল রাজার দরবারে গেলে নিজ চোখে সব দেখতে পারবি। আজ আর আমি খেলবো না রে, এখন বাড়ি থেকে আমার জুতো পরিষ্কার করব, কারণ জুতো পরে যে রাজ দরবারে যাবো। কিন্তু আমার তো কোনো জুতো নেই, তাহলে আমি কি পরে যাবো রে? আরে চিন্তা করছিস কেন টুকি? তুই আমার সাথে চল, আমার 2 জোড়া জুতো আছে, সেখান থেকে তোকে 1 জোড়া জুতো দিব। এরপর টুকি খুশি হয়ে শালুর সাথে তাদের বাড়িতে চলে যায়। এবং 1 জোড়া জুতা নিয়ে বাড়িতে চলে আসে। মা টুকি, তুই জুতা কোথায় পেলি? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোকেও জুতা কিনে দিতাম, তখন আর অন্যের কাছ থেকে জুতা চেয়ে নিয়ে আসতে হতো না। মা, তুমি মন খারাপ করো না তো, আমি কি তোমার কাছে জুতা কিনে চেয়েছি বলো? আমি জানি তোমার কাছে টাকা নেই, তাই তো শালুর কাছ থেকে নিয়ে আসলাম। আমার ছোট্ট মেয়েটা কতই না বোঝে। এসব বলে টুনি টুকিকে বুকে জড়িয়ে ধরে, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন বনের সব পাখিরা রাজ দরবারে চলে আসে। মা ইকরি, এবার কেক কাটা শুরু করো। আজ কেক না খেয়ে কোনো পাখি কিন্তু রাজ দরবার থেকে যাবে না। এরপর ইকরি কেক কাটে এবং মন্ত্রী সবাইকে কেক খেতে দেয়। সবাই খুব আনন্দের সাথে জন্মদিন পালন করে বাড়িতে চলে আসে। মা, জন্মদিনে কেক কেটে সবাইকে খাওয়া খুব মজা লাগে, তাই না মা? আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে রাজার মতো জন্মদিনের কেক কেটে আমিও সবাইকে খাওয়াতাম, আর সবাই বলতো হ্যাপি বার্থডে টু ইউ। তোর খুব ইচ্ছে কেক কেটে জন্মদিন পালন করা, তাই না? চিন্তা করিস না রে মা, আমি বড় কেক না আনতে পারি, ছোট কেক এনে তোর জন্মদিন পালন করবো রে মা। মা, তুমি সত্যি বলছো? কিন্তু আমার জন্মদিন কখন আসবে? আমার তো খুব ভালো লাগছে শুনে। আর 7 দিন পর তোর জন্মদিন আসবে রে মা। তুই এখন খেলতে যা, আমি কাজ করতে যাচ্ছি। তোর জন্মদিনের কেক আনার জন্য বেশি বেশি কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, যাও তবে। এই নবাবজাদি, এই তোর কাজে আসার এখন সময় হলো না? মানে দিদি, আমাদের বনে রাজকন্যার জন্মদিনে গিয়েছিলাম তো, তাই দেরি হয়ে গেল একটু। হয়েছে, এখন আর তোকে কিছু বলতে হবে না। আমি তোর জায়গায় একটা পাখিকে কাজের জন্য নিয়েছি, এখন তোকে আর প্রয়োজন নেই। যা, তুই রাজার বাড়ি গিয়ে জন্মদিন পালন কর। এ কথা শুনে টুনি সেখান থেকে চলে আসে আর একটি গাছের নিচে বসে কাঁদতে থাকে। এখন আমি কোথায় যাব কাজ খুঁজতে? অনেক খোঁজাখুঁজির পর একটা কাজ পেয়েছিলাম, সেটাও যে হারিয়ে ফেললাম। এদিকে মেয়েটাকেও কথা দিয়েছি তার জন্মদিনে কেক নিয়ে আসবো। হে সৃষ্টিকর্তা, তুমি বলে দাও আমি কি করব, কোথায় যাব? ওই তো একটা দাদা ফুলের কাছে পানি দিচ্ছে। আমি বরং ওই দাদার কাছে গিয়ে বলি কোনো কাজ দেয় কি না। দাদা দাদা, একটা কাজের খুব প্রয়োজন, তুমি কি আমাকে কোনো কাজ দিবে? কাজ দিলে আমার খুব উপকার হতো। আমার তো কাজের পাখির কোনো প্রয়োজন হয় না, তুমি যখন বলছো
তখন এই কাজ করতে পারো, কিন্তু তার বিনিময়ে শুধু তোমাকে দুবেলা খাবার দিব। আচ্ছা ঠিক আছে দাদা, তাই দিও, কিন্তু আমি শুধু একবেলা খাবার খাবো আর বাকিটা টাকা নিব। আচ্ছা ঠিক আছে, তাই দিব। এরপর টুনি কাজে লেগে পড়ে, আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। বিকেল হতে টুনি তার পারিশ্রমিক নিয়ে বাড়ির দিকে আসতে থাকে, আর জঙ্গলের ভিতর দিয়ে আসতেই টুনি একটা পেয়ারা গাছ দেখতে পায়। আরে বাহ, এই গাছে তো দেখছি কয়েকটা পেয়ারা ধরে আছে। এই পেয়ারাগুলো বিক্রি করে কেক কেনার টাকা জমাতে হবে। এখন থেকে প্রতিদিন কাজ থেকে ফেরার সময় বনে ফল খুঁজে বিক্রি করব। এসব বলে টুনি পেয়ারাগুলো পেরে নিয়ে বাজারে চলে যায়, আর এভাবে 6 দিন কেটে যায়। মা, মা, আমার জন্মদিনে আর কয়দিন বাকি আছে? আর একদিন বাকি আছে রে মা, আগামীকালই তোর জন্মদিন। মা, তুমি কি জন্মদিনে সত্যি কেক নিয়ে আসবে? হ্যাঁ রে মা, সত্যি কেক নিয়ে আসবো। আর কদিন থেকে তো কেক আনার জন্য টাকা জমিয়েছি, আজকে কাজ করলে হয়ে যাবে। তুই তোর বন্ধুদের নিমন্ত্রণ করে আয়, আমি কাজ থেকে আসার সময় কেক নিয়ে আসবো। হ্যাঁ মা, যাচ্ছি। কি মজা, কি মজা। আমার কাল জন্মদিন, কি মজা, কি মজা। পাগলি মেয়ে আমার, জন্মদিন আসার কথা শুনে কতই না খুশি হয়েছে। আমিও এখন কাজে চলে যাই বাবা। কি রে, তোরা এখানে বসে মালা গাচ্ছিস, আর আমি তোদের কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি জানিস? তোরা মালা কিছু কি করবি রে শুনে? আচ্ছা ঠিক আছে, যাবো, সেটা সবাই আসলেই বুঝতে পারবি। এখন বল, আমাদের এত খুঁজছিলি কেন রে? আমার জন্মদিন তো চলে এসেছে, কালই আমার জন্মদিন, আর মা বলেছে আমার জন্মদিনে কেক আনবে, তাই তোদের নিমন্ত্রণ করতে আসলাম। তোরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার জন্মদিনে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে, যাবো। এখন তুই বাড়িতে চলে যা, আজ আমরা খেলবো না, সারাদিন ফুলের মালা কাটবো। এভাবেই গল্প করতে করতে পারুল আর শালু মালা গাঁথতে থাকে, আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে আসে। এদিকে টুনি জঙ্গলের একটি গাছের ডালে উঠে ফল পাড়তে হঠাৎ গাছের ডালের সাথে তার পাখা আটকে যায়। এ কি, আমার পাখা বের হচ্ছে না কেন? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি আজ বাড়িতে যেতে পারবো না? বাড়িতে যেতে না পারলে আমার মেয়েটার জন্মদিন কি করে পালন করব? কেউ কি আছো? আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। এভাবেই টুনি চিৎকার করতে থাকে, আর তখনই শালু আর পারুল জঙ্গলে ফুল তুলতে চলে আসে। শালু, মনে হচ্ছে ওই দিকটায় কেউ বিপদে পড়েছে, চল তো দেখি কে চিৎকার করছে। কি টুনি মাসি, তুমি এভাবে চিৎকার করছিলে, কিন্তু কি হয়েছে তোমার? আমার পাখা গাছের ডালে আটকে গেছে, তোমরা একটু আমাকে সাহায্য করো, সাহায্য করো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এ কি, টাকাগুলো আবার কোথায় হারালাম? মনেই তো পড়ছে না কোন গাছের নিচে রেখেছি। কত কষ্ট করে টাকাগুলো জমিয়েছিলাম টুকির জন্মদিনের কেক নিয়ে যাব বলে। এ কি সর্বনাশ করলাম আমি, এখন কি হবে? মাসি, যা হবার তা তো হয়ে গেছে, এখন কান্নাকাটি করে আর তো টাকা ফিরে পাবি না। আমি কিছু টাকা জমিয়েছি, আর কিছু টাকা বাবার কাছ থেকে নিয়ে টুকির জন্য কেক নিয়ে যাব। তবুও তুমি কেঁদো না মাসি। তার বাবার কাছে নিতে হবে না, আমি কিছু টাকা জমিয়েছি, দুজনের টাকা দিয়ে আমরা কেক নিয়ে যাব। মাসি, তুমি কিন্তু টুকিকে আমাদের কথা কিচ্ছু বলবে না, আমরা ওকে সারপ্রাইজ দিতে চাই।
আমার মেয়ের ভাগ্যটা খুব ভালো যে তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছে। কিন্তু তোমরা জঙ্গলে এসেছো কেন? মা, মা, তুমি কেক নিয়ে আসোনি? মারে, কেক তো আনতে চেয়েছিলাম, কিন্তু পথে সব টাকাগুলো যে হারিয়ে ফেলেছি। তুই মন খারাপ করিস না রে মা। মা, তুমি চিন্তা করো না, আমি একদম মন খারাপ করিনি। এরপর যখন আবার জন্মদিন আসবে তখন কেক কাটবো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, এখন খাবার খেয়ে নে তো দেখি। এরপর টুনি আর টুকি খাবার খেতে থাকে, আর এভাবে সেই রাত কেটে যায়। পরের দিন টুকি ঘুম থেকে ওঠার আগেই পারুল আর শালু টুকির বাড়িতে চলে আসে। তোমরা এসেছো? টুকি কিছুক্ষণ পরে উঠে যাবে, চলো তাড়াতাড়ি ঘরটা সাজিয়ে নেই। আচ্ছা, বলেছে সব টাকা হারিয়ে ফেলেছে, তাহলে কেক কিভাবে নিয়ে আসলো? আর ঘরটা তো দেখি ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। মা, কোথায় গেলে তুমি? এভাবেই ডাকতে ডাকতে টুকি বাইরের দিকে আসতে থাকে। তখনই সবাই ঘরে চলে আসে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ টুকি। মা, তুমি তো বলেছিলে সব টাকা হারিয়ে ফেলেছো, তবে সব কথা পরে বলবো, আগে চল সবাই মিলে কেক কাটি। কেক দেখে টুকি খুব খুশি হয়ে যায় এবং সবাই মিলে আনন্দের সাথে জন্মদিন পালন করতে থাকে। এই শোনো সবাই, আজকে থেকে আমরা ইংলিশে কথা বলা শিখবো। তার আগে টুকি, তুমি বলো তো আমাদের স্কুলের নাম কি? আমাদের স্কুলের নাম হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল। ভেরি গুড টুকি, সবাই বলো আই ইট রাইস, আমি ভাত খাই। এরপর মিষ্টি দিয়ে সবাইকে ইংরেজি পড়াতে থাকে, আর কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হয়ে যায় আর সবাই যে যার বাড়িতে চলে যায়। জানো বাবা, ম্যাম আমাদের ইংলিশে কথা বলা শিখিয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে পেরে আমার খুব ভালো লাগছে বাবা। দেখেছো টুনি, আমাদের মেয়েটা হাসলে কত সুন্দর দেখতে লাগে। আমি যতদিন বেঁচে থাকবো আমার মেয়ের চোখে পানি ঝরতে দিব না কখনো। হ্যাঁ টোনা, তুমি ঠিক কথাই বলেছো। আমাদের কষ্টের বিনিময়ে হলেও আমাদের মেয়ের মুখে হাসি ফোটাবো। বাজারের ব্যাগটা দাও তো দেখি, আজ একটা বড় মাছ নিয়ে আসবো। কি রে মা, বড় মাছ খাবি তো? হ্যাঁ বাবা, বড় মাছ খেতে আমার খুব ভালো লাগে। এরপর টোনা বাজারের ব্যাগ নিয়ে বাজারে চলে যায় আর বাজারে সব থেকে বড় মাছটা কিনে নেয়। এরপর তো তার দোকানে গিয়ে বলে, তোতা দাদা, আমাকে একটা হরলিক্সের পট দাও তো। কি ব্যাপার টোনা, মেয়ের জন্য হরলিক্স নিচ্ছিস বুঝি? হ্যাঁ তোতা দাদা, আমার মেয়েটাকে যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছি, তাই ওর এখন পড়াশোনার অনেক চাপ, তাই হরলিক্স খাওয়া এখন টুকির খুব দরকার। মা, ও মা, বাবা এখনো আমার জন্য হরলিক্স নিয়ে আসছে না কেন মা? হয়তো কোনো কারণে আসতে একটু দেরি হচ্ছে রে মা। আচ্ছা মা, সালুর বাবা সালুকে আমার মতো স্কুলে ভর্তি করে দেয় না? সালু আমাকে বলে ওর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে ইচ্ছে করে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে অনেক টাকা দরকার হয় রে মা, আর সব থেকে বেশি দরকার হয় মেধার। কিন্তু এই দুটোর কোনোটাই শালুর নেই, আর তাই শালুকে তোদের স্কুলে ভর্তি করে নেয়নি। এরপর টুনি আর টুকি টোনার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যায়। কিন্তু টোনা বাড়িতে ফিরে আসে না, আর তাই টুনি অনেক চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, তোর বাবা এখনো বাড়ি ফিরছে না কেন? তবে কি তোর বাবার কোনো বিপদ হলো নাকি? না মা, আমার বাবা কিচ্ছু হবে না। তুমি দেখো, বাবা আমার জন্য হরলিক্স নিয়ে ঠিক চলে আসবে। চলো মা, এখন আমরা কি ঘুমিয়ে পড়ি, কাল সকালে বাবা ঠিক চলে আসবে। এরপর টনি আর টুকি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, আর কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায়। কিন্তু টোনা বাড়িতে ফিরে আসে না, আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়।
নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। কিন্তু তোর বাবাকে তো আমি অনেক খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। এখন আর কি করার, তুই রেডি হয়ে নে, আজ থেকে আমি তোকে স্কুলে নিয়ে যাব। এরপর টুনি টুকিকে নিয়ে স্কুলে চলে যায়। আর টিএ ম্যাম টুনির হাতে একটা কাগজ দিয়ে বলে, এই নাও টুনি, এটা আমাদের নোটিশ। আমাদের স্কুলে বেতন 10,000 থেকে 20,000 টাকা হয়েছে, কারণ আমাদের স্কুলটা আরো বেশি উন্নত করতে হবে। কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? এখন তো টোনাও নেই যে এতগুলো টাকা বেতন দিবে। ঠিক আছে, বেতন দিতে না পারলে তোমার মেয়েকে সস্তা স্কুলে ভর্তি করে দাও। এত নামি দামি স্কুলে পড়ানোর কি দরকার শুনি? না ম্যাম, এভাবে বলবেন না। এই স্কুলে পড়তে না পারলে যে আমার মেয়েটা অনেক কষ্ট পাবে, আর আমি মা হয়ে মেয়ের কষ্ট সহ্য করব কিভাবে? আপনি কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি যেভাবেই হোক আপনার স্কুলের বেতন সময় মতো পৌঁছে দিব। এরপর টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ভাবতে থাকে, যেভাবেই হোক আমাকে একটা কাজ খুঁজে বের করতেই হবে, আর আমার মেয়ের ছোট ছোট আবদারগুলো পূরণ করতেই হবে, নয়তো যে আমার মেয়েটা অনেক কষ্ট পাবে। এভাবেই বলতে বলতে টুনি সামনের দিকে চলতে থাকে। আর যেতে না যেতেই সে এক বৃদ্ধকে অটো চালাতে দেখতে পায়। শুনুন দাদা, আপনার অটোটা কিছুক্ষণের জন্য আমাকে ভাড়া দিবেন? কি বলছিস কি? তুই একটা মেয়ে হয়ে অটো চালাতে চাচ্ছিস কেন? না, একটা মেয়েকে আমি আমার অটো চালাতে দিব না। আমার উপর একটু দয়া করো গো, আমি যে অনেক বড় বিপদে পড়ে গেছি, আর এই বিপদ থেকে বাঁচতে হলে যে আমাকে অটো চালাতেই হবে। কি কি এমন বিপদ শুনি? এরপর টুনি রাজু টোনাকে সব কথা খুলে বলে। ঠিক আছে, আজ থেকে তুই আমার অটোই চালাবি। আর শোন, সকাল থেকে দুপুর পর্যন্ত তুই অটো চালাবি। আর যে টাকা পাবি অর্ধেক তুই নিবি, আর বাকিটা আমাকে দিবি। রাজু টোনার কথায় টুনি অনেক খুশি হয়ে যায় আর অটো নিয়ে চালাতে শুরু করে। আর এভাবে দুপুর পর্যন্ত অটো চালিয়ে অর্ধেক টাকা রাজু টোনাকে দেয়, আর বাকি টাকাটা নিজে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। মা, মা, আমার খিদে পেয়েছে মা, আমি কি তাড়াতাড়ি খাবার খেতে দাও মা? এই নে রে মা, তোর পছন্দের বড় মাছ রান্না করেছি। মা, বড় মাছ? এরপর টুকি তাড়াতাড়ি খাবার খেতে থাকে। মা, তুমি খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। এত কথা বলিস না তো, খাবার খাওয়ার সময় কম কথা বলতে হয়, বুঝেছিস? এরপর টুকি খাবার খেয়ে চলে যায়। আর টুনি ভাতের প্লেটে পানি ঢেলে দিয়ে লুকিয়ে কাঁদতে থাকে। টোনা, তুমি কোথায় চলে গেলে? তোমার মেয়েকে আমি রোজ রোজ ভালো মন্দ কিভাবে খাওয়াবো? আমি যে আর পারছি না টোনা, আর পারছি না। মা, ও মা, দেখো না আমার জুতাগুলো কেমন পুরানো হয়ে গেছে। আমার জুতা দেখে আমার বন্ধুরা সবাই হাসাহাসি করে। আমাকে এক জোড়া নতুন জুতা কিনে দাও না মা। দিব রে মা, আমি তোকে সব দিব। তোকে তো একটা খুশির কথা বলিনি। শোন, আমিও তোর বাবার মতো একটা চাকরি পেয়েছি। এখন তোকে আর কোনো কষ্ট করতে হবে না রে মা। কি মজা, কি মজা, আমার মা চাকরি পেয়েছি। এখন আমি ভালো মন দিয়ে স্কুলে পড়তে পারবো। এরপর কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়। আর টুনি আর টুকি ঘুমিয়ে পড়ে। আর এইভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালে টুকি স্কুলে চলে যায়। আর টুনিও অটো চালাতে চলে যায়। মাত্র এই কটা টাকা দিয়ে কি হবে? আজ তো আবার টুকির জন্য নতুন জুতা কিনতে হবে, আবার টুকির স্কুলে 20,000 টাকা বেতন দিতে হবে। না, আমাকে অন্য একটা কাজ খুঁজে বের করতেই হবে। পেয়েছি, আজ থেকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত অটো চালাবো, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জুতা সেলাইয়ের কাজ করব। তাহলে আর আমার মেয়ের কোনো কিছুর অভাব হবে না। এরপর টুনি জুতা সেলাইয়ের কাজ করতে থাকে। আর সারাদিন কাজ করে টুকির জন্য নতুন জুতা কিনে নিয়ে যায়। আর এভাবে টুনি প্রতিদিন একই কাজ করে সংসার চালাতো। এমনই একদিন, এই যা, জুতোটা ছিঁড়ে যাওয়ার আর সময় পেল না। এখন আমি কি করে স্কুলে যাব?
ও বাবা, কিছু একটা করো না। ওই তো ওখানে একটা মুচির দোকান দেখা যাচ্ছে, চলে আয় মুচির কাছে গিয়ে জুতোগুলো সেলাই করে নেই। এরপর কনক ও কালু টুনির কাছে জুতা সেলাই করতে চলে যায়। আর কনক টুনিকে দেখে অবাক হয়ে যায়। এই শোনো সবাই, আমাদের টুকির মা রাস্তায় বসে জুতা সেলাই করে, আর আমরা কিনা একজন মুচির মেয়ের সাথে ক্লাস করছি। ছি ছি, এ বড় ঘৃণার বিষয়। চুপ কর কনক, তুই আমার মায়ের নামে এসব কি বলছিস? আমার মা জুতা সেলাই করতে যাবে কেন? আমার মা তো ব্যাংকে চাকরি করে। কিসের ব্যাংক রে? জুতা সেলাইয়ের ব্যাংক নাকি? হা 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 হা। কি হয়েছে? সবাই এভাবে হাসাহাসি করছো কেন? এরপর কনক টিএ ম্যামকে সব কথা খুলে বলে। ম্যাম, আমরা কেউ মুচির মেয়ের সাথে ক্লাস করতে পারবো না। আর টুকি যদি এই স্কুলে পড়ে, আমরা এই স্কুলে পড়বো না। শোনো টুকি, কালই তুমি তোমার মাকে স্কুলে নিয়ে আসবে। এরপর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। একি রে মা, তোর চোখে পানি কেন? আমি তোর চোখে পানি দেখতে চাইনি। কি হয়েছে রে মা তোর? বল আমাকে। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। তুমি আমাকে মিথ্যা কথা কেন বললি মা? কেন বললি? বলো আমাকে। আমি তোর কষ্ট দেখতে চাইনি রে মা। আমি ভেবেছিলাম আমি এইসব কাজ করি তুই জানলে অনেক কষ্ট পাবি, আর তোর বন্ধুরা তোর সাথে মিশতে চাইবে না। আর তাই আমি তোকে মিথ্যে বলেছি রে মা, কিন্তু অবশেষে সবাই জেনেই গেল। মায়েরা বুঝি এমনই হয়, নিজেরা কষ্ট করে সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য। আমি আমার মায়ের কষ্ট সহ্য করতে পারবো না মা। আমি ওই স্কুলে পড়তে চাই না। আমরা কালই ওই স্কুল থেকে বিদায় নিয়ে নিব মা। শোনো টুনি, তুমি একটা নিচু মানের কাজ করছো, আর তাই কোনো মুচির মেয়ে আমাদের স্কুলে পড়বে এটা আমরা হতে দিতে পারি না। তুমি এখন তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাও। দাঁড়াও টুনি, তুমি কোথাও যাবে না। টোনা, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে টোনা? আমি বলছি, একদিন আমি অমনোযোগী হয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর তখনই একটা অটো এসে আমাকে ধাক্কা দিতে লাগে। কিন্তু ওই সময় টোনা আমাকে দেখতে পায় আর আমাকে বাঁচিয়ে নিজে সেটা নিচে পড়ে যায়। এরপর ঈগল স্যার আমাকে হাসপাতালে নিয়ে যায়, আর এতদিন পর আমার জ্ঞান ফিরে আসে। আর সাথে সাথেই আমি আমার মেয়ের কাছে চলে আসি। কিন্তু টিএ ম্যাম আমার মেয়েকে স্কুল থেকে বের করে দিচ্ছে কেন? এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে। শুনুন টিএ ম্যাম, আপনি শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো একটা কাজ করেছেন। আমাদের সব পেশার কাজের লোকদের সম্মান করা উচিত। তারা না থাকলে আমরা কাজের কাজ থেকে সেই চাহিদা পূরণ করতাম। একজন মুচি আমাদের সবার জুতা সেলাই করে, সেটা তো আমাদের উপকারে আসে। তাই কাউকে তার কাজ নিয়ে অপমান করা উচিত নয়। মা, ও মা, ওঠো, আমার খুব পাটি পেয়েছে মা। আমাকে এক্ষুনি জঙ্গলের মধ্যে নিয়ে চলো। আমি এখন জঙ্গলে যেতে পারবো না, তোর বাবাকে গিয়ে বল। বাবা, বাবা, আমাকে এক্ষুনি জঙ্গলের মধ্যে নিয়ে চলো। আমার পেটের মধ্যে খুব মজা দিচ্ছে। এক্ষুনি পটি করতে না পারলে যে আমার পেট খারাপ হয়ে যাবে বাবা। আহা, তোর পটি আসার আর সময় পেল না? এত রাতে কি জঙ্গলে যাওয়া যাবে নাকি? জঙ্গলে কত হিংস্র প্রাণী আছে জানিস? রাত হলে সবাই খাবারের খোঁজে বের হয়। আমরা এখন জঙ্গলে গেলে আমাদের খেয়ে ফেলবে। তাহলে আমি পটি করবো কোথায় বাবা? এখানেই করে দিব নাকি? আরে না না, এখানে কেন? আমার সাথে চল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখানে পটি কর, তাহলে কেউ দেখতে পারবে না। টুনির বাড়ির পেছনে তো পটি করার ভালো জায়গা পাওয়া গেল। এখন থেকে রাতে পটি আসলে এখানে এসে করতে পারবো। এরপর কনক টুনির বাড়ির পেছনে পটি করতে থাকে, আর পটি করা শেষ হলেই তারা বাড়িতে চলে আসে। এভাবেই সেই রাত কেটে যায়। তো জানালা দিয়ে দেখছি পটির গন্ধ আসছে। টুকি, কাল তুই বাড়ির পেছনে পটি করতে গিয়েছিলি নাকি? না মা, আমি তো আমাদের টয়লেটে পটি করেছি। তুমি তো বলেছিলে খোলা জায়গায় পটি না করতে, তাহলে নাকি জীবাণু বাতাসের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করবে। আর
আর তখন আমরা অসুস্থ হয়ে যাব। তাই তো আমি কখনো খোলা জায়গায় পটি করিনি মা। হ্যাঁ মা, কথাগুলো সবসময় মনে রাখবি। কিন্তু বাড়ির পেছনে আবার কে পটি করলো একবার ধরতে পারলে তার বাড়িতে গিয়ে পটি দিয়ে আসতাম। যাক বাবা, তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দেই। টুকি, তুই বাড়িতেই থাক, আমি নদী থেকে পানি নিয়ে আসছি। আর জানালা যেন খুলিস না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও। উফ, জঙ্গলের ভিতরে কে যে এত পটি করেছে, কি পচা গন্ধ আসছে। পুরো বনটাকে নোংরা পাখিরা নোংরা করে রেখেছে। কিরে সুখী, তোর এত গরম লেগেছে যে সকাল সকাল নদীতে নেমে গোসল করছিস? কি যে গন্ধ, কিছুই তো বুঝতে পারছি না। আজকে যেখানেই যাচ্ছি সেখানেই পটির গন্ধ পাচ্ছি। এমনি কি পটির গন্ধ পাচ্ছিস? তোর পেছনে দেখ, পটি আছে। আমি পানি নিতেই পা পিছলে পটির উপরে পড়ে যাই, আর পড়ে গিয়ে আমার পুরো শরীরে পটি লেগে গেছে। তাই তো গোসল দিচ্ছি রে। ও মা, তুই তো ঠিক বলেছিস, কিন্তু এই কাজ কে করলো এখানে? তুই কি নদীর পাড় থেকে কাউকে যেতে দেখেছিস? হ্যাঁ টুনি, দেখেছি। আমি যখন নদীতে আসি তখন কালু দাদার কাকুলি দিদি আমাকে দেখে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে গেল। তার মানে এই কালু দাদা আর কাকুলি দিদির কাজ এগুলো। চল তো কালু দাদা বাড়িতে যাই, আর ওদের বাড়িতে গিয়ে বলবো ওরা কেন এমন নোংরামি কাজ করেছে। আচ্ছা ঠিক আছে, চল দেখি। কালু দাদা, কাকুলি দিদি, বাইরে এসো তো, তোমাদের সাথে আমাদের জরুরি কথা আছে। আরে টুনি সুখী, তোরা এভাবে সকাল সকাল আমাদের বাড়িতে এসে চিৎকার করছিস কেন? চিৎকার কি এমনি এমনি করছি? তোমরা যেভাবে চারপাশে পটি করে জীবাণু ছড়াচ্ছ, এতে তো আমাদের বসবাস করতে খুব অসুবিধা হচ্ছে। আমরা পটি করেছি মানে? তোকে এসব কে বলেছে? হ্যাঁ, তোমরা তো কিছুক্ষণ আগে নদীর পাড়ে পটি করে আসলে। ও, আমরা নদীর পাড় থেকে এসেছি বলে আমরা পটি করেছি? তুই তো আর আমাদের পটি করতে দেখিসনি। এসব মিথ্যে দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে আসবি না, বুঝেছিস? এখন আর কোনো কথা না বলে এখান থেকে চলে যা বলছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। আর কখনো যদি কাউকে পটি করা হাতে নাতে ধরতে পারি তখন তার বিচার করেই ছাড়বো। কাকুলি, নদীর পাড়ে আর পটি করতে যাওয়া যাবে না। এখন থেকে জঙ্গলের গভীরে পটি করতে যেতে হবে, তাহলে আমাদের আর কেউ ধরতে পারবে না। হ্যাঁ কালু, ঠিক বলেছো। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই কালু কাকুলি জঙ্গলের গভীরে চলে যায়, আর তারা দুজনেই দুটো জাদুই গাছের নিচে পটি করতে বসে। আর জাদুই গাছ দুটি তাদের লতা পাতা দিয়ে কালু আর কাকুলিকে আটকে ধরে। এ কি কালু, গাছ এভাবে আমাদের আটকে ধরলো কেন? আমাকে বাঁচাও কালু, নয়তো আমি যে মরে যাব। আরে, আমাকেও তো আটকে ধরেছে। আমি এখান থেকে বের হতে না পারলে তোমাকে কিভাবে বের করব? কিন্তু এই গাছের আবার আমি কি ক্ষতি করলাম যেভাবে আটকে ধরলো? কি করেছিস সেটা তোরা জানিস না? নোংরা পাখি কোথাকার, তোদের এত বড় সাহস যে আমাদের সামনে পটি করে দিচ্ছিস? আজ তোদের এখানে মেরে ফেলবো, এটাই তোদের শাস্তি। এই না না, তোমরা আমাদের মেরো না। এই কানে ধরে বলছি, আমরা আর কোনোদিনও জঙ্গলে পটি করতে আসবো না। এবারের মতো আমাদের ছেড়ে দাও। কালু কাকুলি এভাবে গাছের কাছে কান্নাকাটি করছিল, আর সেই পথ দিয়েই টুনি যাচ্ছিল। কালু কাকুলির টুনি কান্না শুনে সেখানে চলে আসে। এ কি কালু দাদা, কাকুলি দিদি, তোমাদের এই অবস্থা কেন? আমি বলছি টুনি। এরপর গাছ টুনিকে সব কথা খুলে বলে। টুনি বোন, তুই আমাদের ক্ষমা করে দে, এই গাছের হাত থেকে বাঁচা। আমরা সত্যি বলছি, আর কখনো কোথাও পটি করব না। কথাটা যেন মনে থাকে। গাছ দিদি, এদেরকে এবারের মতো ছেড়ে দাও তুমি।
কালু তখন পটি না করতে পেরে তো আমার পেটের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন যদি পটি না করতে পারি তাহলে আমি অসুস্থ হয়ে যাব। তুমি একটু ভেবেচিন্তে বলো যে কোথায় পটি করলে কেউ আমাদের আর ধরতে পারবে না। কাকুলি, আমার মাথায় একটা পটি করা দারুণ বুদ্ধি এসেছে। এই বুদ্ধিতে করলে আমাদের আর কেউ ধরতে পারবে না। আচ্ছা বলো দেখি কি বুদ্ধি। তারপর কালু তার বুদ্ধির কথা কাকুলিকে খুলে বলে। আর কাকুলি কালুর বুদ্ধি মতো একটা ছাতা নিয়ে পটি করার জন্য বাইরে বেরিয়ে আসে। আর তখনই সুখীর সাথে দেখা হয়ে যায়। আরে কাকুলি দিদি, এই অসময়ে ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? এখন তো রোদও নেই, বৃষ্টিও নেই। যদি বৃষ্টি আসে তাই আগে থেকে ছাতা হাতে নিয়ে বের হয়েছি। ও আচ্ছা, তাই নাকি? তোমার বুদ্ধির তো দেখছি প্রশংসা করতে হয়। এসব বলেই সুখী সেখান থেকে চলে যায়। আর কাকুলি বাড়ি থেকে একটু দূরে গিয়ে ছাতা মাথায় দিয়ে পটি করে বাড়িতে চলে আসে। এভাবেই প্রতিদিন কালু কাকুলি পাখিদের ভয়ে ছাতা মাথায় দিয়ে পটি করতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কনক, এই কনক, বড়ই কুড়াতে যাবে? বড়ই বাগানের বড়ইগুলো পেকে লাল চুকচুকে হয়ে আছে। আমার মনে হয় গাছের নিচে অনেক বড়ই পড়ে আছে। চল আমরা বড়ইগুলো কুড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ চুকি, চল তাহলে যাই। চুকি, এই বড়ইগুলো খুব মিষ্টি ছিল তাই না রে? কিন্তু হঠাৎ আমার পেট ব্যথা করছে কেন? বড়ই খেলে কি পেট ব্যথা করে বলতে শুনি? আমি তো জানি না রে কনক, আমার তো পেট ব্যথা করছে। চল আমরা বাড়িতে চলে যাই। মা, মা, আমার কেন জানি খুব পেট ব্যথা করছে মা। কেন রে মা, আজ কি এমন খেয়েছিলি যে পেট ব্যথা করছে? তেমন কিছু না মা, বড়ই বাগানে গিয়েছিলাম। আমি আর কনক পাকা পাকা বড়ই খেয়েছি। তখন থেকে কনকেরও পেট ব্যথা করছে আর আমারও পেট ব্যথা করছে মা। কি বলছিস? বড়ই খাওয়ার পর থেকে পেট ব্যথা করছে? নিশ্চয় বড়ইয়ে কোনো সমস্যা আছে। এক্ষুনি আমার সাথে হাসপাতালে চল, নইলে তোর ক্ষতি হতে পারে। আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে, এখন আর কোনো ভয় নেই। ডাক্তার সাহেব, আমার মেয়ের পেটে কি সমস্যা হয়েছিল? আপনার মেয়ে জীবাণুযুক্ত ফল খেয়ে ফেলেছিল, তাই পেট ব্যথা করেছিল। যদি সময় মতো হাসপাতালে না নিয়ে আসতেন তাহলে জীবাণুগুলো পেটে ইনফেকশন করত, তখন আপনার মেয়েকে বাঁচানো মুশকিল হয়ে পড়তো। এখন আপনার মেয়ে সুস্থ হয়েছে, তাই ওকে নিয়ে বাড়ি যেতে পারেন। এরপর টুনি ডাক্তারকে টাকা দিয়ে টুকিকে নিয়ে বাড়ি থেকে আসতে ধরে। আর কালুর বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পায়। কালু দাদার বাড়িতে তো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। চল তো মা, দেখি কি হলো ওদের বাসায়। মা, কনকের বুঝি পেটে সমস্যা হয়েছে? আমার তো কনকের কথা মনেই ছিল না, তাহলে কনকেও হাসপাতালে নিয়ে যেতাম। বাবা কনক, কি করে তোর পেটে ব্যথা হলো? বাবা কনক, কথা বলছিস না কেন? কথা বল রে বাবা, কথা বল। কি করে আবার পেটে ব্যথা হবে? জীবাণুযুক্ত ফল খেয়েছিল, তাই এমন হয়েছে। কনকে হাসপাতালে নিয়ে যাওয়া বাদ দিয়ে এখনো বাড়িতে বসে আছো তোমরা? এই যে এরা দুজন স্যার পুরো বনে পটি করে নোংরা করে ফেলেছে, আর সব জায়গায় জীবাণু ছড়িয়ে গেছে। এই জন্য তো টুকি আর কনক জীবাণুযুক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি নিজের চোখে দেখেছি। ওরা বড়ই গাছের দিকে প্রায় যেত আর সেখানে পটি করে আসতো। হ্যাঁ সুখী, তুই ঠিক কথাই বলেছিস। আমরা তোদের ভয়ে ছাতা মাথায় দিয়ে আশেপাশে পটি করতাম। আমাদের নিজের নোংরামের জন্য আজ ছানাদের এই অবস্থা হয়েছে। সবাই আমাদের ক্ষমা করে দাও। তোমাদের মতো নোংরা পাখিদের কোনো ক্ষমা নেই। খোলা জায়গায় পটি করার অপরাধে গ্রেফতার করা হলো। চলো আমার সাথে চলো। হ্যাঁ স্যার, এদের জেলে নিয়ে যান, আর আমি কনককে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এরপর পুলিশ কালু আর কাকুলিকে নিয়ে থানায় চলে যায়। আর টুনি কনককে নিয়ে হাসপাতালে চলে যায়। আর কিছুক্ষণ পরেই কনককে সুস্থ করে নিয়ে বাড়িতে চলে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে
তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।